গুড মর্নিং বন্ধুরা, সকালটা শুরু করলাম এক কাপ আদা চা দিয়ে। সকালবেলায় লিকার চায়ের সাথে একটু আদা খেলে একটুখানি আমেজটা ফিরে আসে। আজকেও কিন্তু বৃষ্টিমুখর দিন। ঘরের ভেতরটা দেখলে বোঝা যাচ্ছে না, তবে বাইরে আজকেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমার পুরনো জুঁই গাছটায় আজকে একসঙ্গে 5টা জুঁই ফুল ফুটেছে, তার সঙ্গে গোলাপি আর সাদা জবা তো আছেই। বৃষ্টিটা সকালবেলায় উঠে দেখতে ভালো লাগলেও প্রতিদিনকার বৃষ্টিটা একঘেয়েমে লেগে যাচ্ছে। তা না হলে এক কাপ চায়ের সাথে বাইরের বৃষ্টি বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ। মা পুজো করছে ঠাকুর। এই হলোই না, উল্টো পাল্টা হলো। শেষেরটা করো আবার। এবার আ দিয়ে করো, আ দিয়ে করো। ফাস্ট করো, ফাস্ট করো, তো স্লো কেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বৃষ্টি মুখর আরও একটা দিনে তুলির কথা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও বৃষ্টি পড়ছে একইভাবে, থামাথামির কোনো সিন নেই। শুনলাম বৃহস্পতিবার বৃষ্টিটা ছেড়ে যাবে, রোদ উঠবে। রোদ না উঠুক, বৃষ্টিই ছাড়েনি। রোদ ওঠা তো অনেক দূরের কথা। আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। আজকে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। অনেক বছর আগেই মারা গেছেন ঠাকুরদা ঠাকুমা, তো তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে মানে যেখানে ওনাদের দাহ করা হয়েছিল আর কি, আমাদের বাড়ির যেটা শ্মশান, সেইখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দির তৈরি হয়েছিল, আজকে সেটা প্রতিষ্ঠা হচ্ছে আর কি। তো বাড়ির সবাইকারই যাওয়ার কথা, পিসি বা আরও যারা বাইরে বাইরে থাকে তাদের অনেকেরই আসার কথা, কিন্তু এই বৃষ্টির জন্য অনেকেই পৌঁছাতে পারেনি, আবার অনেকে চলেও এসেছে। আমি তো ভেবেছিলাম আজ সকালে উঠেই যাব, অর্ণাকে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল না। আমি আজকে সকালে গিয়ে বিকালে ফিরে আসতাম, কিন্তু দুঃখের বিষয় সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে যে আমি বাড়ির থেকে বেরোতেই পারিনি। আর তার সঙ্গে আরও দুঃখের বিষয় হলো আমার হাঁটুতে হয়েছে একটা ফোড়া, যার জন্য আমি আরোই যেতে পারছি না। আমার তো হাঁটাচলা করতেই কষ্ট হচ্ছে, আমি যাবোটা কি করে। খুব ইচ্ছা ছিল আজকের দিনটা বাড়িতে যাওয়ার। ঠাকুমা ঠাকুরদাকে কখনো দেখিনি যদিও, তবুও তাদের স্মৃতির উদ্দেশ্যে যখন করা হচ্ছে আজকে ওখানে প্রেজেন্ট থাকার আমার ভীষণভাবে ইচ্ছা ছিল। কিন্তু এই ওয়েদারের জন্য আমার যাওয়াটাই হলো না। কালকে রাত পর্যন্ত প্ল্যান করে রাখলাম যে যদি দেখি সকালবেলা ওয়েদারটা ভালো আছে তাহলে আর বাসের জন্য ওয়েট না করে স্কুটি নিয়ে চলে যাব। কিন্তু এমন ওয়েদার যে সেটাও করতে পারলাম না। পুরো অঝরে বৃষ্টি পড়ছে সকাল থেকে, একদম অন্ধকার কালো হয়ে আছে। সকালে যখন চা করছিলাম তখন তো দেখলাম পুরো গুড়গুড় করে মেঘও ডাকছে। মানে কেমন একটা ওয়েদার, আমি বুঝতে পারছি না এটা বর্ষাকাল না এটা কালবৈশাখী হচ্ছে নাকি শীতকাল না গরমকাল, ভগবানই জানে এটা কোন ঋতু চলছে। কি অবস্থা বলুন তো। এবারে পুজো তাড়াতাড়ি, আর এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। না বাবা, এখন থেকে আবার বেশি পুজো করব না। আমি আগের থেকে বাঙালির পুজো, বাঙালির অনুষ্ঠান এই সমস্ত আনন্দে মাতামাতি করি, আর তারপরে দেখি কোনো না কোনো কারণে পুজোর আগের সময়টা ঠিক ভালো যায় না। যেমন সেবারে হয়েছিল, ওই যে বললাম কালকে আপনাদের, খুব আনন্দ করছিলাম, সামনে পুজো আসছে, পুজো সেবারও এরকম, পুজো খুব তাড়াতাড়ি ছিল। ব্যাস সেই সবের মাঝেই শপিং টপিং করতে করতে হঠাৎ করে মেয়ের জ্বর, বিকাল থেকে জ্বর, সারা সন্ধে পায়ে এত ব্যথা, কিছুতেই আর হাঁটতে পর্যন্ত পারে না, প্রচণ্ড ব্যথা। পরের দিন ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর বললো ডেঙ্গু টেস্ট করান, খুব একটা ভালো লাগছে না। ব্যাস ওকে ডক্টরের কাছে থেকে টেস্ট করাতে নিয়ে যাব, তা করতে দেখি হাজব্যান্ডেরও চোখ লাল হয়ে গেছে, ওরও জ্বর এসে গেছে। দুজনেরই টেস্ট করানো হলো, দুজনেরই ডেঙ্গু। ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, কোভিডের মতনই ঘরে থেকে দুজনকে ভালোভাবে ট্রিটমেন্ট করব, আমিই থাকবো, ভালো মন্দ খাবার দাবার খাওয়াবো, সময় সময়ের মতন ওষুধ খাওয়াবো, তাহলেই ঠিক হয়ে যাবে। সেরকম ভাবনা চিন্তা নিয়েই চলছিলাম। হঠাৎ করে দেখি তার 2 দিন পর থেকে আমারও কাঁপুনি দিয়ে জ্বর। আমি ওদের সেবা শুশ্রূষা কি করব, আমি নিজেই আর বিছানা ছেড়ে উঠতে পারলাম না। দিয়ে একেবারে 3 জনে মিলে ওই ভোগান্তি ভোগ করে একেবারে মহালয়ার দিন প্রথম
বাইরে বেরিয়েছিলাম, মানে তার আগে পর্যন্ত বাড়ির মধ্যেই এমনভাবে হাঁটছিলাম, সে ছোট বাচ্চারা যেমন প্রথম হাঁটতে শেখে কোনো রকমে একটা মোশনে গিয়ে ধপ করে পড়ে যায়, ঠিক সেরকম হাল হয়েছিল আমাদের। আমি সেজন্যই মাঝে মাঝে ভাবছি যে আসছে পুজো, আবার আমার নিজের ভাবনাটাকে নিজের মধ্যেই দমিয়ে রাখছি, কারণ আগে থেকে আনন্দ করলেই যদি আবার সেরকম একটা দিন বাবা দেখতে হয়, ভগবান সেরকম দিন আমি আর দেখতে চাই না। ভীষণ কষ্ট হয়েছিল ওদের জন্য আর আমার নিজেরও। স্নান তো সকালবেলাতেই করাই হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, অন্যকে আজকে স্কুলেও পাঠাতে পারিনি বৃষ্টির জন্য। আর ও বাড়িতে যে পুজো করতে যাই বৃহস্পতিবারটা তো অবশ্যই যাই, কিন্তু সেটাও আজকে যেতে পারিনি। কি আর করবো, ওয়েদারের উপর তো আমাদের কারোর হাত নেই। আজকে ভাবছি ঘরে একটুখানি রান্না করব, একটা অন্যরকম রান্না, দেখবেন নাকি ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ারও করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই মেঘলা দিনগুলোতে প্রতিদিন আর একঘেয়েমি সবজির তরকারি খেতে ভালো লাগছে না, আর মাছ মাংস বেরিয়ে গিয়েও আনতেও ইচ্ছা করছে না। ওই জন্য আজকে রান্না করব একটুখানি ডিফারেন্ট। এই মুসুরির ডালটা মা ভিজিয়ে দিয়েছিল মোটামুটি ঘন্টাখানেক আগে, আধ ঘন্টা ভেজালেও চলতো, তবে মা ভিজিয়ে রেখেছিল। এখন এটা দিয়ে করব একটা দুপুরবেলা ভাতের সাথে রান্না। ভেজানো মুসুরির ডালটা প্রথমে একটুখানি বেটে নেব, দেবো অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেতে চাইলে লঙ্কাটা আরও বেশিও দেওয়া যেতে পারে, তবে মশলাটা করেছি তাতেও তো লঙ্কা আছে, তাই একটাই দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা। মশলাটার মধ্যেও আদা দিয়েছি, তবে বড়াটার মধ্যে একটু আদা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার জল ছাড়া এটাকে শক্ত করে বেটে নেব। মুসুরির ডালটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ চালের গুঁড়ো। বড়াটা যদি শুধু খাওয়া হয় তাহলেও চাল গুঁড়ি দিলে বেশ মুড়মুড়ে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মুসুরির ডালটাকে মেখে নেব। যে কোনো ডালের বড়া করতে গেলে ডালটাকে বাটার পরে ভালো করে একটু ফেটিয়ে নিতে হয়, তাহলে অনেকটা নরম হয় বড়াগুলো। মুসুরির ডালটা বেটে নেওয়ার পরও দেখুন মিনিট 5 ধরে ভালো করে একটুখানি বেটে নিয়ে মনে হচ্ছে যেন পরিমাণটা কতটা বেশি হয়ে গেছে না, আর অনেকটা নরমও হয়ে গেছে। এটা দিয়ে যখন বড়া করব তখন বড়াগুলো বেশ সফট হবে। এইখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে অল্প অল্প মুসুরি ডালের ব্যাটারটা দিয়ে বড়াগুলো প্রথমে তৈরি করে নেব। যেহেতু ডালনা মতন করব, বড়াগুলো একটুখানি বড় বড় করব। নিচের দিক থেকে হালকা ভাজা হয়ে এলে এবার আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। এমনিতে বড়াগুলো শক্তই হয়ে যাবে, তবে আস্তে উল্টাতে বলছি কারণ ওপর দিকটা এখনো নরম আর কাঁচা। বেশি জোরে নাড়াচাড়া করলে গোটা কড়াই মাখিয়ে যেতে পারে। দুদিক থেকে এরকম সুন্দর লালচে করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অন্য পাত্রে। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে থাকা অল্প তেলের মধ্যেই দিয়ে দিলাম
ডুমো করে কেটে রাখা সেদ্ধ করা আলুগুলো। আমি রান্না করার আগে আলুটাকে একটু ভাপিয়ে নিই, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার অল্প হলুদ আর লবণ ছড়িয়ে সেদ্ধ করা আলুগুলোকেই নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তবে হ্যাঁ, ভেঙে গেলে কিন্তু চলবে না। সেদ্ধ আলু হলো বেশ লাল করে কিন্তু ভাজা হয়েছে। এবার আলুগুলো কড়াই থেকে তুলে নিয়ে অল্প একটুখানি তেল দিয়ে ফোড়ন দিলাম একটা তেজপাতা অর্ধেক করে, আর অল্প একটুখানি পাঁচফোড়ন। এই রান্নায় পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আদা, একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি টমেটো, অল্প একটু গোটা জিরে আর গোটা ধনে, অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই। ভাজা বড়ার আওয়াজটা শুনেই আমার হেংলু মেয়েটা চলে এসছে একটা বড়া টেস্ট করতে। বেশ সুন্দর হয়েছে কিন্তু বড়াগুলো একদম মুচমুচে। এবার মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুন ছাড়া আদা টমেটো আর মশলা দিয়ে রান্না করলেও কিন্তু রান্নার টেস্ট ভীষণ সুন্দর হয়। আমি বেশিরভাগ রান্নায় কিন্তু পেঁয়াজ ছাড়া করি, একটু আদা আর একটু টমেটো কিন্তু সেই ক্ষেত্রে লাগবেই। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানোর সাথে সাথেই দিয়ে দেব মশলা ধোয়ার জলটা, মানে মশলা বাটার পরে মিক্সিতে যে জল দিয়ে ধুয়েছিলাম সেই জলটাই। ভালো করে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠছে। আর আজকে আমি খুব এক্সাইটেডও যে আজকে আমি কোনো রকম সবজি খাবো না, কারণ আমার সবজি খেতে ইদানিং একদমই ভালো লাগছে না। এবার যেটা দিলাম সেটা কি জানেন? এটাই হলো এই রান্নার টুইস্ট। এটার জন্য এই রান্নাটার গ্রেভিটা একটু ঘন ঘন হবে। ডালটা মিক্সিতে বাটার পরে বার করে নেওয়ার পর ওই মিক্সিটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে নিতে হবে। তার মধ্যেও থাকে একটুখানি ডালের পেস্ট, আর সেটার জন্য এই রান্নাটার গ্রেভিটা একটুখানি ঘনত্ব বাড়িয়ে তোলে। সেই জলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতন আরও একটুখানি জল, সাথে স্বাদ মতন লবণ আর চিনি। এরপর ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলো। এই রান্নার ঝোলটা কিন্তু প্রথমে একটু বেশি রাখতে হবে, কারণ ঝোলটা ফোটার পরে আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন ডালের বড়াগুলো ঝোলটা টেনে নেবে তখন কিন্তু গ্রেভিটা একদমই কমে যাবে। মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে। একবার সাইজগুলো দেখুন, এক্ষুনি একটু একটু করে বড় হয়ে গেছে। এরপর যখন খাবার খাবো তখন দেখবো ঝোলটা ম্যাক্সিমামটাই টেনে নিয়েছে আর বড়াগুলো আরও বেশি বড় হয়ে গেছে। সবশেষে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের মুসুরির ডালের ডালনা, মুসুরির ডালের কোপ্তা কারি, যেটাই বলুন সেটাই রেডি হয়ে গেছে। ভাজা বড়াটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই ঝোলে দেওয়ার আগে কয়েকটা সরিয়ে রেখেছিলাম। ভাজা বড়া খাওয়ার লোভটা সামলাতে পারলাম না বলেই। ভীষণ টেস্টি হয়েছে খেতে, নিজে রান্না করে বারবার নিজেই বলছি। বসে পড়েছি ভাত খেতে। আজকে দুপুরে মুসুরির ডালের ডালনা ছাড়াও রান্না হয়েছে লাউ শাকের ঘন্ট, সাথে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। দুপুরে একটুখানি ভাত ঘুম দিয়ে বিকালবেলায় মা নিয়ে এসেছে চা, সাথে বিস্কিট। আজকে সন্ধ্যাবেলার টিফিন চিড়ের পোলাও। খাবি? সবেতেই নাচে আমার বিটি না। কেমন আছে? অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া অবধি আপনাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল। তারপরে বসিয়েছিলাম অর্ণাকে পড়াতে। এতক্ষণে পড়াশোনা কমপ্লিট হলো, বই খাতা তুলে এবার বসেছে একটুখানি ক্লে নিয়ে। বেজে গেছে রাত্রি 10টা। এবার রাত্রেবেলায় খাবার খেয়ে তারপর আমরা ঘুমাতে যাব। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার চেষ্টা করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। আর অবশ্যই তুলির কথাটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। বাই বাই।